সারাদিনের ক্লান্তি শেষে পশ্চিমাকাশে ঢলে পড়েছে রক্তিম লাল সূর্য। বাহিরে আবছা অন্ধকার পেরিয়ে রাত নামতে শুরু করেছে। সেই সাথে ভয় বাড়ছে তমার। বিকেলে বেরিয়েছিল বান্ধবীর বাসায় জন্মদিন আছে বলে, তবে অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে গেল। পরনে তার সবুজ শাড়ি। সব বান্ধবীরা মিলে প্ল্যান করেছে শাড়ি পরবে। তাছাড়া স্কুল শেষ করে কলেজে উঠে গেছে। অনেক বান্ধবীরাই অন্য কলেজে ভর্তি হয়েছে। সময়ের ব্যবধানে হয়তো সবাই ছিটকে পড়তে পারে। তাই নিজের বেস্ট ফ্রেন্ড আফরার জন্মদিন উপলক্ষে সব ফ্রেন্ডরা মিলে একটু হাঙ্গাউটের ব্যবস্থা করেছে। মা বারবার বলে দিয়েছে সন্ধ্যার আগে ফিরতে, কিন্তু দেরি হয়ে গেল। এলাকায় ঢুকে সে দ্রুত হাঁটতে লাগল। তবে তার সারা শরীর কেমন ছমছম করছে। সে যেই গলিতে ঢুকেছে সেটা সন্ধ্যা হওয়ার পরপরই অন্ধকার হয়ে যায়। তমার মনে হচ্ছে তার পেছনে আরও একজোড়া পা তার সাথে চলছে। তার শরীর কেমন কাঁপতে শুরু করেছে। মেয়েদের সিক্স সেন্স অনেক প্রখর। একটা ছেলে 1 মাইল দূর থেকে কোনো মেয়ের দিকে তাকালে সে মেয়েটা সেটা বুঝতে পারে। তবে খারাপ নজরগুলি বোধহয় একটু বেশি টের পায়। এটা মেয়েদের বিশেষ গুণ। হয়তো মেয়েরা যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারে তাই এই গুণটি দেওয়া হয়েছে। তমা দ্রুত হাঁটতে শুরু করল। তবে শাড়ি পরার কারণে খুব একটা সুবিধা করতে পারছে না। ভয় পিছন দিকে তাকাতে পারছে না। কিছু দূর হাঁটার পর হঠাৎ সেই পাজোড়ার মালিক তার সামনে চলে আসলো। তমা আচ্ছা আলোতে দেখতে পারল ছেলেটা রকি। তমার আত্মা যেন শুকিয়ে আসল। এই ছেলেটাকে তমার একদমই সহ্য করতে পারে না। নিজে বহুবার দেখেছে এলাকার বিভিন্ন মেয়েদের ইভটিজিং করতে। এরকম একটা অসভ্য ছেলের সাথে ফাহিম ভাইয়া কিভাবে যে চলতে পারে সেটা তার মাথায় আসে না। হঠাৎ রকি বলে উঠল, এই তোমার নাম তমা, তাই না? রকির কথায় তমার ভ্রু কুঁচকে আসল। সে বলল, আপনি আমার নাম কি করে জানলেন? আরে এই আশেপাশের এলাকার সব মেয়েদের নাম আমার জানা আছে। সামনে থেকে সরে দাঁড়ান, আমার দেরি হচ্ছে। বাড়ি যাবে তো, আগে একটু নাম্বারটা তো দিয়ে যাও। বিরক্তিতে তমার মাথা ধরে আসল। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনাকে আমি নম্বর দিব কেন? আর আপনি কোনো ক্যাটাগরির ছেলে সেটা আমার জানা আছে। রকি এবার কিছুটা অপমান বোধ করল। তাই বলল, আমার সম্পর্কে তো মনে হয় সবই জানো, তাহলে এত নাটক করে লাভ নেই। জলদি নাম্বারটা দাও। আপনার মতো একটা ছেলেকে আমি আমার নাম্বার দেব? আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে? আরে বাপরে, তোমার তো দেখি সেই তেজ। অবশ্য তেজি মেয়ে আমার ভালোই লাগে। আর সেটা যদি তোমার মতো এমন হট হয় তাহলে তো কথাই নাই। তমার এবার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে রেগে বলল, আমার রাস্তা ছাড়ুন। আপনার মতো একটা অসভ্য ইতর লোকের সাথে কথা বলার চাইতে রাস্তার কুত্তার সাথে কথা বলা হাজারগুণ ভালো। রকি এবার প্রচণ্ডভাবে রেগে বলল, আরে একটু হট বলেছি বলে এত রেগে যাচ্ছিস? যখন তোর মতো হট মালকে ছুঁয়ে দেখব তখন কি করবি? প্রচণ্ড রেগে তমা রকির গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, তোদের মতো অসভ্য ইতরগুলোকে তোদের বাবা মা জন্মের সময় গলা টিপে মেরে ফেলে না কেন? তাহলে অন্তত সমাজ থেকে একটা কীট কমে যেত। তমার দেওয়া চোরটা রকি ঠিক হজম করতে পারল না। প্রচণ্ড রেগে সে তোমার চুলের মুঠি ধরে বলল, তোর এত তেজ, আজ তোর সব তেজ আমি শেষ করব। কথাটা বলেই অন্য হাতে তমাকে গলির পাশের নির্জন একটা জায়গায় টেনে নিয়ে আসলো আর শাড়ির আঁচল টেনে ফেলে দিল। পরক্ষণেই তমা 2 হাত আঁকড়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। তার মনে হচ্ছে আজই তার জীবনের শেষ দিন।
ভয় আতঙ্কে পুরো শরীর থরথর করে কাঁপছে। তবে কি সে তার নিজের সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলবে? রকি এতক্ষণে তমাকে বেশ কয়েকটি থাপ্পড় দিয়ে দিল। তমার ঠোঁট কেটে রক্ত বেরুতে লাগল। নির্জন এই রাস্তাটিতে কিশোরী মেয়েটি আর্তনাদ করে উঠল। কিন্তু সেই আর্তনাদ কি আদৌ কেউ শুনতে পাচ্ছে? নিজেকে রক্ষার চেষ্টা চলছে তার। রকি এক টানে তমার গা থেকে শাড়িটা টেনে খুলে ফেলল। তমা যেন এবার নিজের শরীরে বিন্দুমাত্র শক্তি অনুভব করতে পারছে না। দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে পড়ে গেল। জীবনের এই মুহূর্তে এসে একটা মেয়ে ঠিক কি অনুভব করতে পারে সেটা আসলেই কেউ কল্পনা করতে পারবে না। সামনে থাকা রকিকে তার এই মুহূর্তে এক ভয়ঙ্কর জানোয়ার মনে হচ্ছে, যে এখন তাকে ছিঁড়ে খুবলে খাবে। চোখের সামনেই একবার ভেসে উঠল বাবা মা আর ফাহিমের মুখ। আচ্ছা, সে যদি আজ মারা যায় তবে কি ফাহিম কোনোদিন জানতে পারবে না কেউ একজন তাকে পাগলের মতো ভালোবাসত? রকি তার দিকে আরও এগিয়ে আসল। যখন শরীরে হাত দেবে ঠিক এমন সময় হঠাৎ রকি আর্তনাদ করে উঠল। তমা দেখতে পেল রকি পাশের দেয়ালে প্রচণ্ড আঘাত পেয়ে পড়ে আছে। এক মুহূর্তের জন্য তমার মনে হল সে সবকিছু কল্পনা করছে। না হলে ঠিক বাঘের থাবার মুখ থেকে জীর্ণশীর্ণ হরিণকে বাঁচিয়ে আনা নিতান্তই অসম্ভব। আচ্ছা, কোনো সুপার হিরো চলে এলো না তো? সে চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেল অতি প্রিয় মানুষটির সামনে দাঁড়িয়ে। ফাহিমের চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। এক পলক তমাকে দেখে রকিকে ইচ্ছেমতো মারতে শুরু করল। আর বলতে লাগল, কুত্তার বাচ্চা, তোর সাহস কেমনে হলো ওর গায়ে হাত দেওয়ার? তোরে বলছি না ওর থেকে দূরে থাকতে। জানোয়ারের বাচ্চা, আমার এলাকায় ঢুকে মেয়েদের দিকে বাজে নজরে তাকাস। ফাহিম উন্মাদের মতো রকিকে মেরাই চলছে। তমার মনে হল ফাহিম কোনো সুপারহিরো থেকে কম নয়। সে তো আসলেই তার হিরো। সে কাপা গলায় বলে উঠল, ফাহিম ভাইয়া। ফাহিম দ্রুত তমার দিকে এগিয়ে আসল। তমার অবস্থা দেখে চোখ ফিরিয়ে নিল। পাশেই দেখতে পেল তমার শাড়িটা পরে আছে। দ্রুত সেটা হাতে নিয়ে তমার গায়ে জড়িয়ে দিল। তখন তমার চিৎকার করে বলতে ইচ্ছে করল, ফাহিম ভাই, আপনি আমার জন্য ফেরেশতা হয়ে এসেছেন। আপনার সকল গুন্ডামিকে আমি আজ থেকে মেনে নিলাম। এই আপনি আমার শরীরে শাড়ি না দেখে চোখ ফিরিয়ে নিলেন, তাই আজ থেকে আমার শরীর থেকে শাড়ি খোলার অধিকার শুধু আপনাকে দিলাম। এই শরীর ছোঁয়ার অধিকার শুধু আপনার। আমার জীবনে আপনার মতো একটা গুন্ডার প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তবে তমা বলতে পারল না। তবে এবার আর নিজেকে আটকে রাখতে পারেনি। ফাহিমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। এই মুহূর্তে তমাকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত তা ফাহিমের জানা নেই। সিগারেট খেতে বের হয়েছিল বাসা থেকে। পাশের গলিতে কিছু শব্দ শুনেই এখানে এসে দেখতে পেল রকি আর তমাকে। বাসার কলিং বেলের শব্দ পেয়ে দৃশ্য গেল দরজা খুলতে। দরজা খুলতেই সে কিছুটা চমকে উঠল। ফাহিমকে বিক্ষিপ্ত দেখাচ্ছে। হাতের জায়গায় জায়গায় রক্ত লেগে আছে। দৃশ্যর বুঝতে বাকি রইল না আজও তার ভাই কোথাও ঝামেলা করে এসেছে। এ আর নতুন কি? আনিকা কবির ছেলের এই অবস্থা দেখে ছেলেকেই বকতে শুরু করলেন। ছেলের মধ্যে তিনি স্বামীর প্রতিচ্ছবি দেখতে পান। বিয়ের পর তিনি মানুষটাকে খুব শান্ত ভাবলেও মানুষটা মোটেও এতটা শান্ত ছিল না। প্রায় সময়ই ঠিক এমনভাবেই বাইরে নানান ঝামেলা করে বাসায় ফিরতেন। আনিকা কবির বাধা দেওয়ার চেষ্টা করলে তার সাথে খুব বাজে ব্যবহার করতেন। আজকাল ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ায় তার মধ্যে অনেক গাম্ভীর্যতা চলে এসেছে। ছেলে মেয়ের সামনে তিনি স্ত্রীর সাথে খুব একটা বাজে ব্যবহার করেন না। ফাহিমকে নিয়ে তার ভয় হয়।
ছেলেটা কি শুধুমাত্র বাবার স্বভাবটাই পেল, তার স্বভাবের কোনো অংশ কি ছেলের মধ্যে নেই? দৃশ্য ভাইয়ের হাত তুলো দিয়ে পরিষ্কার করছে আর বলছে, আচ্ছা ভাইয়া, তুমি এত ঝামেলা করে কি ক্লান্ত হও না? তোমারে বন্ধু সার্কেল আমার একদম পছন্দ না। রিজভি ভাইয়া ছাড়া বাকি সবগুলোকেই আমার ভীষণ বিরক্ত লাগে। এদের সাথে থেকে থেকে তুমি একদম পাতি মাস্তান হয়ে গেছ। দৃশ্যের কথা শুনে রেগে ফাহিম বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে পাতি মাস্তান বলিস? দেখিস তোকেও এক গুন্ডার সাথে বিয়ে দিব। দৃশ্য মুখে ভেঙচি কেটে বলল, আমি কেন কোনো গুন্ডাকে বিয়ে করতে যাব? আমি তো ধূসর চোখের কোনো রাজপুত্রকে বিয়ে করব, যে আমাকে ভীষণ আদর যত্নে রাখবে। তবে আমার তো তোমার আপুর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তোমার কথা শুনে ফাহিমের মুখটা মলিন হয়ে গেল। ছোট থেকে বড় হতে দেখেছে মেয়েটাকে। তাছাড়া রফিক চাচার একমাত্র মেয়ে তমা। আর আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে বাকিটা সে আর ভাবতে পারছে না। পরদিন সন্ধ্যার দিকে দৃশ্য বসে বসে ফেসবুকে স্ক্রল করছিল। হঠাৎ মাহাদের কল আসায় দৃশ্যর মুখে অমায়িক হাসি ফুটে উঠল। সে কলটা রিসিভ করে বলল, কি এতক্ষণে মনে পড়ল আমার কথা? জি না ম্যাডাম, আপনার কথা আমার মাথায় সারাক্ষণই থাকে। আচ্ছা, তোমাদের এলাকায় এত মশা কেন? 5 মিনিটেই আমাকে জামাই আদর শুরু করে দিয়েছে। মাহাদের কথা শুনে দৃশ্য অবাক হয়ে এক দৌড়ে বারান্দায় চলে গেল। বারান্দায় আসতেই দেখতে পেল মাহাদ তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ব্যাগ ঝোলানো। দৃশ্যকে দেখেই হাত নাড়িয়ে হ্যালো জানালো। মাহাদ মুচকি হেসে বলল, আমার পিচ্চি পাখিটা তো দিন দিন অনেক ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে। আমি বলার আগেই বুঝে গেল যে আমি তার বাসার সামনে। ফালতু কথা রাখো। তুমি এই রাতে এখানে কি করছো? ভাইয়া বা অন্য কেউ দেখলে কিন্তু খবর আছে। দৃশ্য কথা শুনে মাহাদের মুখ কিছুটা মলিন হয়ে গেল। পরমুহূর্তেই মুচকি হেসে দৃশ্যর দিকে তাকিয়ে বলল, দেখলে দেখবে, এলাকার জামাই এসেছে, সবার জানা উচিত না? দৃশ্যর মন চাইছে তার বারান্দার একটা টপ মাহাদের মাথায় ছুঁড়ে মারতে। এখানে সে ভয় কাতর আর সেখানে সে কিনা মজা নিচ্ছে। দৃশ্য বলল, তুমি ব্যাগ কাঁধে কোথায় যাচ্ছ? জান পাখি, আজকে রাতের বাসে ঢাকায় যাচ্ছি। তাই তো আমার পিচ্চিকে এক নজর দেখার জন্য চলে এলাম। মুহূর্তেই দৃশ্য মন খারাপ হয়ে গেল। মাহাদ রাজশাহীতে আসলে দৃশ্য ঠিক যতটা খুশি হয়, সে যাওয়ার সময় সে ঠিক ততটাই কষ্ট পায়। দৃশ্যর মন খারাপ দেখে মাহাদ একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল আর বলল, সাবধানে থেকো পিচ্চি। আমার পরীক্ষার জন্য হয়তো বেশ কিছুদিন আসতে পারবো না, তাই অবশ্যই নিজের খেয়াল রাখবে। আর কল করলে যেন পাই মনে থাকবে। এতক্ষণ এই দৃশ্যের চোখ ভিজে উঠেছে। সে কিছুই বলতে পারল না, শুধু মাথা নেড়ে হ্যাঁ জানাল। ভীষণ ইচ্ছে করছে দৌড়ে মাহাদকে একবার জড়িয়ে ধরতে। নিশ্চয়ই তখন মাহাদ পরম আদরে তার কপালে চুমু খেত, আর সে হারিয়ে যেত সে ধূসর চোখ জোড়ার। এই মানুষটার সবকিছুই দৃশ্যর ভীষণ ভালো লাগে। আদর, শাসন, সবকিছুতেই যেন অসম্ভব ভালোবাসা লুকিয়ে থাকে। ভালোবাসাটা নিশ্চয়ই কোনো আর্ট, যেটা মাহাদ খুব ভালো পারে। অসম্ভব ভালোবাসায় জড়িয়ে রাখে সারাক্ষণ। তার জীবনের প্রথম পুরুষ মাহাদ। এটাই যেন তার জীবনের শেষ পুরুষ হয়। কেটে গেল বেশ কয়েকটা দিন। দৃশ্য ও নিজে লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সায়েন্স নিয়ে সে কি যে বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই কঠিন কঠিন সাবজেক্টগুলো কিভাবে পড়বে মাথায় ঢুকছে না। তাকে যে কোনো কুত্তা কামড়েছিল, না হলে কি সে সায়েন্সে নিত?
মাহাদের সাথে তার দেখা হয় না বেশ কয়েকদিন। মাহাদের পরীক্ষা চলছে, তাই দেখা করতে পারছে না। দৃশ্যদের বাসায় তার ছোট মামা বেড়াতে এসেছেন। তারা ঢাকায় থাকেন। তার মামাতো বোন লাবিবা আপু আর রামিসাও এসেছে। লাবিবা আপু এবার ঢাকা ভার্সিটিতে পড়ছেন। ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রামিসা এবার ক্লাস 7-এ। আজ অনেকদিন পর ছোট মামা তাদের বাসায় বেড়াতে এসেছেন। সারাটা দিন তার কাটে লাবিবা আপু আর রমিসার সাথে গল্প করে। লাবিবার সাথে তার ভীষণ মিল। এই মানুষটার সাথে মন খুলে কথা বলা যায়। দৃশ্যকে আপন ছোট বোনের মতোই ভালোবাসে। লাবিবার কাছে দৃশ্য একটা ছোট্ট পুতুল মনে হয়, যে কিউট পুতুলকে নিয়ে শুধু আদর করতে মন চায়। 2 দিন থেকে তারা চলে গেলেন ঢাকায়। সাথে নিয়ে আসলেন দৃশ্যকে। অনেকদিন ধরে সে ছোট মামার বাসায় আসে না, তাই লাবিবা আপু জোর করেই দৃশ্যকে নিয়ে এসেছে। দৃশ্যর বাবা অবশ্য রাজি ছিলেন না। পরে ফাহিম ভাইয়াকে অনেক কষ্টে রাজি করিয়ে বাবার কাছ থেকে অনুমতি নিয়েছে। আজ দৃশ্য লাবিবার সাথে এসেছে তার ভার্সিটিতে। বাসায় থেকে থেকে সে ভীষণ বোর হচ্ছিল। তারা পৌঁছালো কলাভবনে। দৃশ্য আশেপাশে চোখ বুলাচ্ছে। চারপাশের পরিবেশ ভীষণ পছন্দ হয়েছে তার। সে তো অত ভালো স্টুডেন্ট না যে এই কলেজে জীবনে চান্স পাবে। মনে হয় না তার পক্ষে এটা সম্ভব। দৃশ্য চারদিকে দেখতে শুরু করল। তোর চোখ দুটো খুঁজছে অন্য একজন মানুষকে। মাহাদকে কিছু জানায়নি যে সে ঢাকায় এসেছে। মূলত সে মাহাদকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছে। লাবিবা বলল, কিরে দৃশ্য, কেমন লাগছে আমাদের ভার্সিটি? ভীষণ সুন্দর আপু। চারদিকে ভীষণ মনোমুগ্ধকর। ঈশ্বর, আমিও যদি এই ভার্সিটিতে চান্স পেতাম না তাহলে সেই মজা হতো। ভালোভাবে লেখাপড়া কর, দেখবি ঠিক পেয়ে যাবি। আর চান্স? আমার তো সায়েন্সের সাবজেক্ট দেখলেই মাথা ঘুরায়। আরে ব্যাপার না, আস্তে আস্তে দেখবি ঠিক হয়ে যাবে। জানি সেখানকার আকর্ষণীয় জিনিস কি? কি? হাকিম চত্বরের পাকোড়া আর ভুনা খিচুড়ি। তোকে আজ খাওয়াবো, দেখবি ভীষণ মজা। তাই নাকি? আমি তো তাহলে অবশ্যই খাব। তবে এই ভার্সিটির সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা দেখবি। সেটা কি? চল দেখাই। এ কথা বলেই লাবিবা আপু দৃশ্যর হাত ধরে সামনে এগিয়ে গেল। দৃশ্যর অবশ্য এই আকর্ষণীয় জিনিস দেখার খুব একটা ইচ্ছা নেই। সে তো তার কাঙ্ক্ষিত মানুষটিকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মহাশয়ের দেখাই পাচ্ছে না। লাবিবা একটা জায়গায় এসে থামল আর দৃশ্যকে বলল, আমাদের ভার্সিটির সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো ওই যে ওইখানে। দৃশ্য সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সেই যাকে এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটা এখানে গিটার হাতে গান গাইছে। সাথে আরও কয়েকজন গিটার বাজাচ্ছে। আর তার চারপাশে ঘেরাও করে বেশ কয়েকজন বসে আছে। আশেপাশের অনেক ছেলেমেয়েরাই দাঁড়িয়ে তার গান শুনছে। কতগুলো মেয়ে হা করে মাহাদকে গিলে খাচ্ছে। দৃশ্যর এবার মেজাজ খারাপ হচ্ছে। ও কোনো ছেলের সাথে কথা বললেই তাকে আচ্ছামতো বকা দেয়, আর নিজে হাজারো মেয়ের সাথে বসে গানের আসর জমায়। দৃশ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লাবিবা মুচকি হেসে বলল, কি টাসকি খেয়ে গেলি তো? এই ছেলে হচ্ছে এখন আমাদের ভার্সিটির প্রধান আকর্ষণ। সব মেয়েরাই এই ছেলেকে দেখে ক্রাশ খেয়ে বসে আছে। এই ছেলে যখন গান গায় ভার্সিটি সব মেয়েরা হা করে তার দিকে তাকিয়ে থাকে। আমি কিন্তু ছোটখাট একটা ক্রাশ খেয়েছি। কি কিউট ছেলেটা, তাই না? জানিস আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে ইবদিতা এই ছেলেকে বেশ কয়েকবার প্রপোজ করেছে। শুধু ইবদিতা কেন, কত মেয়ে যে এই ছেলেকে প্রপোজ করেছে তার ঠিক নাই।
কথাগুলো শুনে দৃশ্যর মেজাজ গরম হয়ে যায়। মন চাইছে মাহাদের চুল টেনে ছিঁড়ে ফেলতে। লাবিবা আবার বলতে শুরু করল, তবে এই ছেলের ভাব অনেক, কোনো মেয়েকে পাত্তা দেয় না। ইবদিতা তো অনেকদিন ধরেই মাহাদের পেছনে পড়ে আছে। মেয়েটাকে দেখলে বলবি আগুনঝরা সুন্দরী। দৃশ্য মনে একরাশ ভয় জমা হতে লাগল। হাজারো সুন্দরীর মাঝে মাহাদকে হারিয়ে ফেলবে না তো? হঠাৎ লাবিবা বলল, দৃশ্য দেখ, আমি এতক্ষণ এই মেয়েটার কথাই বলছিলাম। দৃশ্য দেখল একটা প্রাইভেট কার থেকে একটা মেয়ে নেমে এদিকেই আসছে। মেয়েটার ড্রেসআপ দেখলেই বোঝা যায় সে ভীষণ স্মার্ট। লাবিবা আপু যা বলেছে তা একদম সত্যি। মেয়েটা আসলেই আগুনঝরা সুন্দরী। দৃশ্যর কেন যেন নিজেকে ভীষণ ছোট মনে হতে লাগল। এই মেয়ের সামনে দৃশ্য কিছুই না। দৃশ্যর পৃথিবীটা অনেক ছোট, কিন্তু এই জায়গায় মাহাদের পৃথিবীটা অনেক বড়। সেখানে কি দৃশ্যর জায়গা হবে? মাহাদ কি এই সাধারণ দৃশ্যর পাশে সারা জীবন থাকবে? এতক্ষণে মাহাদের গান শেষ হয়েছে। চারদিকে সবাই করতালিতে চারপাশ মুখরিত করে তুলেছে। সেই শব্দে দৃশ্য ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। গান শেষ হতেই মাহাদ সবার সাথে হাসিমুখে কথা বলতে লাগল। অনেক মেয়েরাই তার সাথে ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছে। কয়েকটা মেয়ে সেলফি তুলছে। দৃশ্য মন চাইছে এই মেয়েগুলোর চুল টেনে মাথা টাক করে ফেলতে। দৃশ্য মোটেও সহ্য করতে পারছে না মাহাদের আশেপাশের মেয়েগুলোকে। আচ্ছা, দৃশ্য যদি এখন মাহাদের সামনে দাঁড়ায় তাহলে কি মাহাদ না চেনার ভান করবে? দৃশ্য যেন আর কিছুই ভাবতে পারছে না। দৃশ্যর মনে ভীষণ ভয় কাজ করছে, মাহাদকে হারাবার ভয়। ইবিদিতা মেয়েটা এসেই মাহাদের সাথে কি যেন বলছে। মাহাদ ও মুচকি হেসে কথা বলছে। তার শরীর কাঁপতে শুরু করল। এখন মনে হচ্ছে এখানে না আসলেই বোধহয় ভালো হতো। কেন আসলো সে এখানে? হঠাৎই লাবিবা দৃশ্যর হাত ধরে সামনে এগুতে লাগল। দৃশ্য এখনও তার ভাবনার জগতে আছে। মাহাদ এতক্ষণ সকলের সাথে হেসে কথা বলছিল। মাঝে মাঝে এই খোলা আকাশের নিচে তাদের গানের আসর বসে। এখানে এসে তার ছোটখাটো একটা ব্যান্ড তৈরি হয়েছে। প্রায় বিকেলে তারা এখানে গানের আসর বসায়। আজও সেভাবেই এখানে গানের আসর বসিয়েছে তারা। এত মানুষের ভিড়ে হঠাৎ মাহাদের চোখ গেল সামনের দিকে। হাজার কেন কোটি মানুষের ভিড়েও মাহাদের চোখ ঠিক এই জায়গাতেই এসে আটকাবে। কারণ এটা যে তার প্রাণ, তার প্রিয়সী। তবে সে কি ভুল দেখছে? দৃশ্য এখানে কি করে আসতে পারে? তার মনে হল সে হ্যালুসিনেশন করছে। পিচ্চিটাকে বেশ কিছুদিন ধরে দেখা হয় না, তাই হয়তো। তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল এটা তার হ্যালুসিনেশন না, এখানে স্বয়ং দৃশ্য দাঁড়িয়ে আছে। খুশিতে মাহাদ আত্মহারা হয়ে গেল। সে ভাবতেই পারছে না তার প্রিয়সী তার সামনে দাঁড়িয়ে। দৃশ্য কেমন করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। তার পিচ্চিটা যে তাকে এত বড় সারপ্রাইজ দিবে সেটা ভাবতেই পারেনি। মাহাদ আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। ভিড় ঠেলে এক দৌড়ে এসে দৃশ্যকে জড়িয়ে ধরল। তার বুকটা কেমন প্রশান্তিতে ভরে যাচ্ছে। এই মেয়েটা তার ভালো থাকার একমাত্র ঔষধ। এই কয়েকদিনে তার মনে যে অস্থিরতা ছিল তা মনে হয় এক নিমিষেই দূর হয়ে গেল। মনে হয় তার জ্বর হলে ওষুধের বদলেই পিচ্চিকে এনে দিলে সে ঠিক হয়ে যাবে। তার সব রোগের ঔষধ এই পিচ্চিটা। তার সকল মুগ্ধতা এখানেই আছে। মাহাদের এমন কাজে লাবিবা বোকা বনে গেল। ঠিক কি হলো তা সে বুঝতে পারল না। আশেপাশের সকলেও অবাক হয়ে তাদের দুজনকে দেখছে। ভার্সিটির অতি সুদর্শন ছেলেটি কিনা একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, অবশ্যই সেটা ভাবনার বিষয়।
তবে এদের মধ্যে কি সম্পর্ক হতে পারে সেটা সম্পর্কে সবাই আন্দাজ করতে পারেছে। ইবদিতা মেয়েটা তো অবাক হয়ে তাকিয়ে আছে। যে ছেলেকে সে এতদিন ধরে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করছিল সেই ছেলে কিনা একটা বাচ্চা মেয়ের মাঝে ডুবে আছে। সে তো কখনোই মাহাদকে কোনো মেয়ের সাথে তেমন একটা মিশতে দেখেনি। এই 15-16 বছরের মেয়ের মাঝে মাহাদ এমন কি পেল? সূর্যের তীব্রতা কমে যখন পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসে তখন ঢাকা শহরের চিত্র অনেকটা বদলে যায়। চাঞ্চল্যকর ঢাকা শহর যেন আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। রাজশাহীতে কিন্তু ঠিক এমনটা হয় না। সন্ধ্যার পরে সেখানে কর্মব্যস্ততা কমে যায় আর নীরবতা ছড়িয়ে পড়তে শুরু করে। দৃশ্যর ছোট মামা রাজশাহী থেকে ঢাকায় শিফট করেছেন 5 বছর আগে। মূলত চাকরির সুবাদে এখানে আসা। দৃশ্য এই 5 বছরে দুবার এসেছিল মামার বাসায়। ঢাকা শহরের পরিবেশ দৃশ্যর মোটেও পছন্দ হয় না। সবকিছু কেমন যান্ত্রিকভাবে চলে। অথচ রাজশাহীতে এলাকার মানুষজন কতটা আন্তরিকতার সাথে মিলেমিশে থাকে। তবে এবার ঢাকায় আসার জন্য সে ভীষণ এক্সাইটেড ছিল। কারণ সে জানত লাবিবা আপু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। তার মানে কোনোভাবে মাহাদের সাথে দেখা করার একটা সুযোগ আছে। দৃশ্য, লাবিবা আপু এবং মাহাদ রেস্টুরেন্টে বসেছে। লাবিবা এখনও অনেকটা শকের মধ্যে আছে। সে যেই প্রধান আকর্ষণ দেখিয়ে দৃশ্যকে আকর্ষিত করতে চেয়েছিল তা কিনা আগে থেকেই দৃশ্যর মাঝে ডুবে আছে। লাবিবার দিকে তাকিয়ে মাহাদ বলল, আপু কি খাবেন বলুন? লাবিবা বেচারি আরও একবার শক খেল। মাহাদ আর সে সেম ব্যাচ কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। তাহলে এই ছেলে কোনো আক্কেলে তাকে আপু বলছে? তাই সে ব্যস্ত ভঙ্গিতে বলল, না কিছু খাবো না। আর আমরা কিন্তু সেম ব্যাচ। মাহাদ মুচকি হেসে বলল, সেটা ঠিক, কিন্তু সম্পর্কের দিক থেকে আপনি দৃশ্যর আপু, তাই আমারও আপু। এই কথা শুনে লাবিবা ভীষণ অবাক হল। সে ভাবছে মাহাদ কি তাহলে তার আর দৃশ্যর বিষয়টা নিয়ে সিরিয়াস? তার মন চাইছে লজ্জায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে। যেই ছেলেকে দেখে ভার্সিটির প্রথম দিন ক্রাশ খেল সে কিনা তাকে আপু ডাকছে। তুমি করে কি বলা যেত না? হঠাৎ তার ফোনে কল আসলো আরিফের। আরিফের সাথে তার সম্পর্ক 3 বছর ধরে। তাই সে বাইরে বেরিয়ে গেল কথা বলতে। মাহাদ একদৃষ্টিতে তাকিয়ে আছে দৃশ্যের দিকে। দুজনেরই চোখাচোখি হতেই মাহাদ মুচকি হাসে। আচ্ছা, এই ছেলেটা কি জানে না তার এই হাসিতে হাজারো মেয়ের হার্ট এবনর্মাল হয়ে যেতে পারে? কেমন প্রাণনাশী হাসি! গাল জুড়ে খোঁচা খোঁচা দাড়ির জন্য সাদাটে মুখখানা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। হঠাৎ করেই দৃশ্যর মনে হচ্ছে তার দেখা সুদর্শন যুবকটি ভীষণ আকর্ষণীয় যুবক হয়ে উঠছে। মাহাদের পৃথিবীটা অনেক বড় মনে হচ্ছে দৃশ্যের কাছে। যে পৃথিবীতে দৃশ্য নামক মেয়েটি ভীষণ বেমানান। দৃশ্যকে এভাবে ভাবনায় হারিয়ে যেতে দেখে মাহাদ গলা ঝেড়ে বলল, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? মানে তুমি সত্যি আমার সামনে? আমি বিশ্বাস করতে পারছি না। দৃশ্যর মনে এক অজানা অভিমান জমা হয়ে আছে। সে গম্ভীরভাবে বলল, বিশ্বাস না হলে আর কি করার, আমি চলে যাই। মাহাদ বুঝতে পারল তার পিচ্চি পাখিটার কোনো কারণে মন খারাপ। তাই বলল, হ্যাঁ চলে যাও, আর আমি এখানে হার্ট অ্যাটাক করে মরে যাই। তুমি হার্ট অ্যাটাক করে কেন মরবে? তোমার হার্টবিট আবারও সঞ্চালন করার জন্য হাজারো রমণী রয়েছে। ইসস, কেমন পোড়া পোড়া গন্ধ আসতেছে। হে, তোমার শুভাকাঙ্ক্ষীদের থেকে আসছে। এটা অবশ্য ভালো বলেছ। সুন্দরী সুন্দরী মেয়েগুলা চোখের সামনে দিয়ে চলাফেরা করে মাথা খারাপ করে দিচ্ছে। দৃশ্যর ভেতরটা কেমন ধুক ধুক করছে। এই ছেলেটা কি তাকে প্রণয় দহনে মেরে ফেলতে চাইছে?
দৃশ্যর মন চাইছে সামনে থাকা পুরুষটিকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি। যেখানে আমি অন্য কারো দখলদারি তো দূরে থাক, নজরদারিও সহ্য করব না। কিন্তু মাহাদের কথা শুনে তার ভীষণ রাগ হচ্ছে। তাই সে গম্ভীরভাবে বলল, তাহলে থাকো, মাথা খারাপ সুন্দরীদের কাছে আমি তো আর মানা করিনি। কথাটা বলেই দৃশ্য চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। মাহাদ সাথে সাথেই আবার টেনে চেয়ারে বসিয়ে দিয়ে ওর কোমর চেপে নিজের কাছে মিশিয়ে নিল। আর ফিসফিসিয়ে বলল, এই মাহাদের সামনে হাজারো রমণী থাকলেও তার চোখ শুধুই দৃশ্য পাখির উপরে আটকে থাকবে। মাহাদ যদি অন্য রমণীর চিন্তা করত তবে এই জনবহুল প্লেসে এই ছোট্ট পাখিকে দেখে উন্মাদ হয়ে বুকে জড়িয়ে নিত না। দৃশ্যর এবার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। সত্যিই তো তখন এই মানুষটা চারপাশ ভুলে কিভাবে তাকে বুকে জড়িয়ে নিয়েছিল। আর সকলে কেমন অদ্ভুত নজরে তাকিয়েছিল। আজ নিজেকে ভীষণ স্পেশাল মনে হচ্ছে। দৃশ্য আর মাহাদ বসে আছে একটা অফিসের কেবিনে। দৃশ্য মাঝে মাঝে মাহাদের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আর মাহাদ মুচকি মুচকি হাসছে। দৃশ্য এবার মাথা নিচু করে ফেলল। লজ্জা আর ভয় সে কিছুতেই মাথা তুলে তাকাতে পারছে না। মাহাদ এভাবে তার বাবার সামনে তাকে উপস্থিত করবে সেটা চিন্তা করতে পারেনি। গতকাল বলেছিল বউ বউ ভাব নিয়ে চলে আসতে, আর আমিও গাধার মতো শাড়ি পরে চলে এসেছি। মন চাইছে মাহাদের ঘন সিল্কি চুল টেনে ছিঁড়ে হতে ধরিয়ে দেই। আমজাদ রহমান হেসে দৃশ্যকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাম কি মা? দৃশ্য কাঁপা কাঁপা গলায় জবাব দিল, নূরপা জাহান। দৃশ্য, মাশাআল্লাহ, ভীষণ সুন্দর নাম। তুমি তো আমাদের রাজশাহীর মেয়ে, তাই না? জি। তো বাবার নাম কি? দৃশ্য কিছু বলতে যাবে তখনই মাহাদ বলল, বাবা তুমি কি ওর ইন্টারভিউ নিচ্ছ? বৌমা পছন্দ হয়েছে কিনা সেটা বল। এমন মিষ্টি একটা বৌমা আবার পছন্দ না হয় কি করে? দেখলে তো তোমার ছেলের চয়েজ। দুই বাবা ছেলের কথায় দৃশ্য ভীষণ লজ্জা পাচ্ছে। বারবার শাড়ির আঁচল টেনে ঘোমটা ঠিক করছে। এখানে আসার আগে মাহাদ নিজ হাতে তার মাথায় নতুন বউদের মতো ঘোমটা তুলে দিয়েছে। কাল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার আগে মাহাদ বলেছিল আজ তারা সারাদিন বাইরে ঘুরবে। লাবিবা কেও ম্যানেজ করে ফেলেছে মাহাদ। আজ প্রথম কোনো ভয়ভীতি ছাড়া সে মামাদের সাথে বাইরে ঘুরতে বেরিয়েছে। কিন্তু এই ছেলে আমায় এমন লজ্জায় ফেলবে আগে বুঝিনি। আমজাদ রহমান মুচকি হেসে বললেন, আমার বাদর ছেলেটা তোমাকে কিভাবে পটালো বলতো? আমাদের জন্য এত মিষ্টি একটা বউ আনবে আমি তো ভাবতেই পারিনি। মাহাদ কলার উঁচু করে ভাব নিয়ে বলল, তোমার ছেলের কোয়ালিটি নিয়ে তোমার এখনো ধারণা নেই বাবা। ফাজিল, মুখ বন্ধ কর, বৌমার সাথে কথা বলতে দে। বৌমা ডাকটা শুনে দৃশ্য ভীষণ লজ্জার সাথে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। সামনের মানুষটাকে তার ভীষণ পছন্দ হয়েছে। বাবারা কখনো এতটা ফ্রি হতে পারে তার জানাই ছিল না। তার নিজের বাবার সাথে সে কোনোদিন মন খুলে কথা বলতে পারেনি ভয়। আমজাদ রহমান আবার দৃশ্যকে উদ্দেশ্য করে বললেন, কি ভয় পাচ্ছ মা? আমার কিন্তু কোনো মেয়ে নেই, তাই তোমাকে কিন্তু আমার মেয়ে হতে হবে। আমজাদ রহমানের কথা শুনে দৃশ্যর দু চোখ ভিজে উঠল। সে আসলে এতটাও আশা করেনি। একটু আগে তার মনে যত শঙ্কা ছিল তা মুহূর্তেই দূর হয়ে গেল। এই মানুষটার প্রতি মুহূর্তেই সম্মান কয়েকগুণ বেড়ে গেল। দৃশ্য কাপা গলায় বলল, অবশ্যই বাবা, দোয়া করবেন আমি যেন আপনার যোগ্য মেয়ে হয়ে উঠতে পারি। অনেক দোয়া রইল তোমাদের জন্য। আমজাদ রহমান মাহাদকে উদ্দেশ্য করে বললেন,
এই আব্বাজান, আমার তো এখনই বিয়ের প্রস্তাব পাঠাতে ইচ্ছে করতেছে। এত মিষ্টি একটা মেয়েকে আর 1 মিনিটের জন্য দূরে রাখতে ইচ্ছে করছে না। ধৈর্য ধর বাবা, তোমার বৌমা আর একটু বড় হোক, না হলে আমাকে সামলাবে কি করে? দৃশ্যের এবার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই ছেলে কি ভুলে গেছে সে তার বাবার সাথে কথা বলছে? অসভ্য, পাখাবিহীন তেলাপোকা। এই ছেলে ভবিষ্যতে তাকে আরো কত লজ্জায় ফেলবে একমাত্র আল্লাহই জানে। বাবার অফিস থেকে বেরিয়ে মাহাদ বেশ কিছুক্ষণ দৃশ্যকে নিয়ে রিকশায় করে ঘুরল। এই প্রথম তারা দুজন পাশাপাশি রিকশায় বসেছে। দৃশ্য প্রথমে একটু দূরত্ব নিয়ে বসেছিল, কিন্তু মাহাদ যখন তার কোমর ধরে তার দিকে টেনে নিয়ে আসলো, দৃশ্য মনে হচ্ছিল বুকের বাপাশ থেকে হাড়টা মনে হয় বেরিয়ে হাতে চলে আসবে। রাস্তার মাঝে মাহাদ রিকশা থামিয়ে দৃশ্যর জন্য একটা ফ্লাওয়ার বুকে কিনল। সেটা দৃশ্যর হাতে ধরিয়ে দিয়ে বলল, বুঝলে, ফুলটা কিনলাম এটা দেখার জন্য এই ফুলের সুবাস বেশি না আমার পাখিটার। কারণ সেই কখন থেকেই তো আমি তীব্র সুবাস নাকে পাচ্ছি। আমার নাকটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এটা কিনে নিয়ে আসলাম, কিন্তু এই ফুলের কোনো সুবাস পাচ্ছি না। দৃশ্য লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ছেলেটা দিন দিন লাগামহীন কথাবার্তা বলছে। এক গোছা চুল দৃশ্যর মুখটা ঢেকে ফেলেছে। মাহাদ নিজ হাতে সেই চুলগুলো দৃশ্যর কানে গুজে দিল, আর দৃশ্য শীতল দৃষ্টিতে মাহাদকে দেখে যাচ্ছিল। আকাশ আজ দুপুর থেকেই মেঘলা। রিকশা ধানমন্ডির কাছাকাছি আসতেই ঝড় হাওয়ার বেগে বৃষ্টি শুরু হল। মাহাদ আর এই ঝড়ের মাঝে রবীন্দ্র সরোবরে যাওয়ার কথা চিন্তা করল না। মাহাদ 10 মিনিট পর একটা বাড়ির সামনে রিকশা থামাল। দৃশ্য দেখল এটি বহুতল ভবন। একবার সে এটা কয়তলা বাড়ি তা গুনতে চাইল, কিন্তু বৃষ্টির জন্য সুবিধা করতে পারল না। মাহাদ দৃশ্যর হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। এতটুকু সময়েই দুজন বৃষ্টির পানিতে অনেকটা ভিজে গেল। মাহাদ দৃশ্যকে নিয়ে লিফটে উঠে পড়ল। সেখানে 6 লেখাতে চাপ দিল। দৃশ্য লিফটে উঠে বুঝতে পারল এই ভবনটি 10 তলা। দৃশ্যকে নিয়ে মাহাদ একটা ফ্ল্যাটে ঢুকে পড়ল। বারান্দায় দাঁড়িয়ে দৃশ্য বৃষ্টির শব্দও শুনছে। বিকেলের এই বৃষ্টিটা আজ সম্পূর্ণ অন্যরকম লাগছে, কারণ এমন শীতল পরিবেশে আজ তার ভালোবাসার মানুষটি পাশে আছে। তবে তার কেমন যেন অস্থির লাগছে। এই প্রথম সে মাহাদের সাথে নির্জনে 4 দেয়ালের মাঝে আছে। এখানে এসেই মাহাদ একটা তোয়ালে দৃশ্যকে এগিয়ে দিয়ে মাথা মুছে নিতে বলল, আর সে নিজে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। দৃশ্য একবার ঘুরে এসেছে পুরো ফ্ল্যাটে। মাঝারি আকারের একটা ফ্ল্যাট। 3টি বেডরুম আছে, যার একটিতে মাহাদ থাকে ও অন্যটিতে আমজাদ রহমান। আরেকটি রুমে আছে অনেক ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট। নিশ্চয় সেখানে মাহাদ গানের প্র্যাকটিস করে। একটা বিশাল লিভিং রুম ও কিচেন আছে। প্রত্যেকটি রুমের সাথেই একটা করে বারান্দা রয়েছে। দৃশ্য আর একবার চোখ বোলাল মাহাদের রুমটিতে। বেশ পরিপাটি ও গোছানো রুম। দৃশ্য তো প্রথমে ফ্ল্যাটে ঢুকে এটা বিশ্বাসই করতে পারছিল না এখানে দুজন পুরুষ থাকে। সবকিছু গোছানো ও মার্জিত, অথচ দৃশ্য নিজে ভীষণ অগোছালো। তার রুম সবসময়ই অগোছালো হয়ে পড়ে থাকে, যার জন্য মায়ের কাছে ভীষণ বকা শুনতে হয়। কিন্তু মাহাদের সবকিছু কতটা পরিপাটি। হালকা শব্দ পেয়ে দৃশ্য পেছনে ঘুরে তাকাতেই তার কান শিরশির করে উঠল। মাহাদ ওয়াশরুম থেকে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আসছে। গায়ে একটা ব্ল্যাক টি শার্ট। উজ্জ্বল শরীরটাতে কালো টি শার্ট ভীষণভাবে মানিয়েছে। মাহাদের কালো চুল থেকে বিন্দু বিন্দু ঝরে পড়া জল তার গলা ভিজিয়ে দিচ্ছে। হঠাৎই দৃশ্যর মনে হল সে ভীষণ তৃষ্ণার্ত।
মাহাদ বারান্দায় এসে দৃশ্যকে দেখে কয়েক মুহূর্ত চুপ থেকে দৃশ্যর হাত ধরে রুমে নিয়ে আসল আর নিজের হাতে থাকা তোয়ালে দিয়ে দৃশ্যর মাথা মুছতে মুছতে বলতে লাগল, তুমি একদমই নিজের কেয়ার করো না। সেই কখন তোয়ালে দিয়ে গেলাম, মাথা মুছনি কেন? ঠান্ডা লাগে কিন্তু খবর আছে। কেয়ারলেস মেয়ে একটা। এমন করলে তুমি সংসার কিভাবে করবে বলতো? নিজেকে সামলাবে না আমাকে সামলাবে? দৃশ্য হঠাৎ পেছনে ঘুরে মাহাদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। টি শার্টের উপরে ঠিক বুকের মাঝখানটায় পরপর কয়েকটা চুমু খেল। কয়েক মুহূর্তের জন্য মাহাদ থমকে গেছে। মুহূর্তেই নিজেকে সামলে দৃশ্যের মাথায় কয়েকটা চুমু খেয়ে হাত বুলিয়ে বলল, কি পিচ্ছি, মন খারাপ? দৃশ্য কিছুই বলল না, বরং হাতের বাঁধনটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। দৃশ্য নীরবে মাহাদের বুকের ধক ধক শব্দ শুনতে লাগল। সেই শব্দের তীব্রতা ধীরে ধীরে বাড়তে লাগল। মাহাদ কয়েকবার দৃশ্যকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু দৃশ্যর বাঁধন আরো শক্ত হতে লাগল। সে কিছুতেই মাহাদকে ছাড়তে রাজি না। মাহাদ চোখ বন্ধ করে কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, পিচ্ছি প্লিজ ছাড়ো। দৃশ্য মাথা নাড়িয়ে না জানাল। মাহাদ আরও কয়েকবার ছাড়ানোর চেষ্টা করে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, অর্ধ ভেজা নীল শাড়িতে তোমাকে কেমন মারাত্মক লাগছে সেটা কি জানো? এই শাড়ির প্রতিটা ভাঁজে ভাঁজে আমার অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে। আমি বেসামাল হয়ে পড়ছি। দৃশ্য এবার মুখ তুলে মাহাদের দিকে তাকাল। ধূসর চোখজোড়ার দিকে তাকিয়ে নিজেকে কেমন মাতাল মাতাল অনুভব করছে সে। বিশ্বের নামিদামি অ্যালকোহলগুলো এতটা নেশা ধরাতে পারে না যতটা নেশা এই দুচোখ জুড়ে আছে। মাহাদের চুলগুলো সারিবদ্ধভাবে ফর্সা কপালে ঠাঁই নিয়ে পড়ে আছে। চুলের শেষ প্রান্ত থেকে পানিগুলো টুপ টুপ করে গড়িয়ে পড়ছে। সেটা আবার তার টি শার্টকে ভিজিয়ে দিচ্ছে। তার লাল ঠোঁট জোড়া বৃষ্টির পানিতে আরও লালচে হয়ে আছে। দৃশ্য আর কিছু না ভেবে ঠোঁটে টুপ করে চুমু খেয়ে নিল। মুহূর্তেই মাহাদ দৃশ্যর কোমরে দুই হাত ঝাপটে উঁচু করে ধরল। দৃশ্যকে এনে খাটে শুইয়ে তার ওপরে শরীরের ভর ছেড়ে দিল। দৃশ্য নেশাক্ত চোখে মাহাদের দিকে তাকিয়ে আছে। মাহাদ তার লালচে ওষ্ঠ জোড়া দৃশ্য ভেজা কপালে ছুঁয়ে দিল। মাহাদের একটা হাত দৃশ্যর উন্মুক্ত ফর্সা কোমল পেটে ছুঁতেই মুহূর্তে দৃশ্যর পুরো শরীর কেঁপে উঠল। পিঠের শিরদাঁড়া বেয়ে যেন বিদ্যুৎ চমকে উঠল। দুচোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। মাহাদ ধীরে ধীরে তার ওষ্ঠ জোড়া দৃশ্যর চোখে, চিবুকে, গলায় ছুঁতে লাগল। দৃশ্যর নিঃশ্বাস ঘন হতে শুরু করল। মাহাদের প্রতিটা ছোঁয়া তাকে পাগল করে তুলছে। জীবনের প্রথম এই অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে। ভীষণ যন্ত্রণাদায়ক সুখময় অনুভূতি। মাহাদ মাথা তুলে দৃশ্যের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। দু চোখে খিচে বন্ধ করে রেখেছে দৃশ্য। ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার ফলে অস্বাভাবিকভাবে বুক ওঠানামা করছে। মাহাদ দৃষ্টি ফিরিয়ে উঠে যেতে নিলে দৃশ্য মাহাদের টি শার্ট খামচে আরও কাছে টেনে নিল। মাহাদ দৃশ্যর অবস্থা বুঝতে পেরে কানে ফিসফিসিয়ে বলল, এভাবে নিঃশ্বাস নিয়ে আমাকে পাগল করে তুলছ কেন? আমি আর 1 মিনিট এভাবে থাকলে কন্ট্রোল লেস হয়ে পড়ব। তখন তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না। মাহাদের টি শার্টে রাখা দৃশ্যের হাত কিছুটা নরম হয়ে আসল। মাহাদ উঠে বসতেই দৃশ্য উঠে বসে মাহাদকে পিছন থেকে জড়িয়ে ধরল। মাহাদ জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে হাতের উপর হাত রেখে বলতে শুরু করল, এমন পাগলামি করছো কেন দৃশ্য? আমি নিজেকে সামলাতে পারছি না। আমার ইচ্ছে করছে তোমার ওই গোলাপি ঠোঁট জোড়ায় ডুবে যেতে, তোমার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে হারিয়ে যেতে। কিন্তু পারছি না। তোমার গায়ে কোনো দাগ আঁকতে পারবো না আমি। তবে প্রমিস, বিয়ের পর আমি তোমার কোনো বাধা শুনব না। আজকে যে পাগলামিগুলো করছো তার জন্য চরম শাস্তি দেব।
আমার মনে অনুভূতির তাণ্ডব চালানোর শাস্তি। পরের দিন ফাহিম এসে দৃশ্যকে আবার রাজশাহীতে নিয়ে গেল। সেদিনের পর দৃশ্য টানা 2 দিন মাহাদের কোনো কল রিসিভ করেনি। সে ভেবে পায় না কেমন করে এত নির্লজ্জ হয়ে গেছিল। ওই সময়টাতে সে নিজের মধ্যে ছিল না। শুধু মনে হচ্ছিল মাহাদকে নিজের সাথে মিশিয়ে ফেলতে না পারলে তার জীবনটাই বৃথা। মাহাদ তাকে না আটকালে হয়তো সে নিজেকে সেদিন তার কাছে সমর্পণ করে দিতে 1 মিনিটও ভাবত না। আর মাহাদ সেদিন বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছিল। প্রিয়তমার আহ্বানকে বহু কষ্টে নাকচ করেছিল। সে চায় তার প্রিয়তমার শরীরে তার প্রত্যেকটি স্পর্শ হোক পবিত্র। সকাল প্রায় 11:30 বাজে। দৃশ্য দাঁড়িয়ে আছে মিস লুবনার কেবিনে। মিস লুবনা মনোযোগ দিয়ে একটা স্কেচ তৈরি করছেন। মডেল অরিনের নেক্সট প্রজেক্টের জন্য তিনি ড্রেস ডিজাইন করছেন। কয়েকদিন ধরে মিস লুবনা ভীষণ ব্যস্ত। তাই দৃশ্যকেও ব্যস্ত থাকতে হচ্ছে। এই ব্যস্ততার জন্য রাতে বাসায় লেখাপড়ার সময় অবধি পাচ্ছে না। কক্সবাজার থেকে আসার পর আর মাহাদের সাথে দেখা হয়নি। মাহাদ সপ্তাহ খানেক হল ইন্ডিয়াতে গেছে গানের রেকর্ডিং করতে। আসলেই মাহাদ ভীষণ ব্যস্ত মানুষ। যদি এখনো সে মাহাদের জীবনে থাকত তাহলে কি সে এতটাই ব্যস্ত থাকত? দৃশ্যর জন্য কি কোনো সময় থাকত না? এই যা, কি ভাবছে ও? মাহাদ কেন তার জীবনে দৃশ্যকে রাখবে? সে তো ধরা ছোঁয়ার বাইরে। এখন সে একজন সেলিব্রিটি। আশেপাশের হাজারো সুন্দর রমণীদের আনাগোনা। সেখানে দৃশ্য খুব বেশি বেমানান হয়ে যাবে। নিজের ভাবনা থেকে বের হয়ে দৃশ্য মিস লুবনার কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে বসল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। না চাইতেও এই মানুষটা তার মন ও মস্তিষ্কে ঝেঁকে বসে থাকে। তার পাশের ডেস্কে বসে ঈশিতা দৃশ্যকে খেয়াল করল। চিন্তিত মুখে বলল, দৃশ্য আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। একটু মাথা ব্যথা করছে। ঠিক বলেছ, কয়েকটা দিন ধরে এই লুবনা ম্যাডাম মাথাটা গরম করে রাখছে। এতগুলো কাজ একসাথে কেন যে নেয় সেটাই বুঝি না। তোমার তো কষ্ট বেশি। মিস লুবনার সাথে সব জায়গায় ঘুরতে হচ্ছে, সব মিটিংয়ে সাথে থাকতে হচ্ছে। ওনার প্রতিটি অর্ডার ফলো করতে হচ্ছে। এক কাজ করো, 1 কাপ কফি খেয়ে আসো, ভালো লাগবে। আমার হাতে অনেক কাজ, না হলে আমিও যেতাম তোমার সাথে। দৃশ্য মুচকি হেসে বলল, আরে না, সমস্যা নেই, আমি একা যেতে পারব। তখন সেখানে উপস্থিত হল মৃদুল। তাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, হাই গার্লস, কি খবর? ঈশিতা লজ্জা মাখা মুখে বলল, এই তো ভালো, আপনার কি অবস্থা? আমার চলছে। বোঝই তো মিস লুবনা সবার উপর ভীষণ প্রেশার দিয়ে রাখছে। তাই ভাবলাম কফি খেয়ে আসি। তোমরা কেউ যাবে? আমি তো ব্যস্ত আছি, আপনি এক কাজ করুন, দৃশ্যকে নিয়ে যান, ওর মাথা ব্যথা করছে। দৃশ্য কিছুটা ইতস্তত বোধ করল। মৃদুল মুচকি হেসে বলল, হে দৃশ্য, চলো। এমনি লুবনা ম্যাম তোমাকে যে প্রেশার দিচ্ছে, তাতে তুমি চ্যাপ্টা হয়ে কাগজের মতো পাতলা হয়ে যাবে। ফ্যান ছাড়ালেও তোমাকে খুঁজে পাওয়া যাবে না। মৃদুলের কথায় ঈশিতা আর দৃশ্য খিলখিল করে হেসে উঠল। হঠাৎ তাদের চোখ পড়ল দরজার দিকে। মাহাদ এবং পেছনে দুজন বডিগার্ড দ্রুত এদিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে মিস লুবনার কেবিনে যাবে। মাহাদ তাদের ক্রস করে যাওয়ার সময় এক পলক দৃশ্যের দিকে তাকিয়ে সাথে সাথেই আবার মাথা ঘুরিয়ে নিল। যেন দৃশ্যকে দেখেও দেখল না। মাহাদের সেই এক পলক যেন হাজারো কথা বলে গেল। যেই পলকে ছিল তৃষ্ণা, ভালোবাসা, ক্রোধ। দৃশ্যর মনের শক্ত পাহাড়কে এক নিমিষে গুলিয়ে ফেলতে পারে এই একটা পলক।
দৃশ্য ড্যাবড্যাব করে মাহাদকে দেখে যাচ্ছে। ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, তারপর ব্ল্যাক জ্যাকেট, একদম কিলার লুক। দৃশ্যর মনে হল সে আরেক দফা মাহাদের উপর ক্রাশ খেল। দৃশ্যর ধ্যান ফিরল মৃদুলের ডাকে। তারপর তারা দুজনেই চলে গেল কফি খেতে। সারাদিনের ব্যস্ততায় দৃশ্যর এখন চোখ ভেঙে ঘুম আসছে। জাস্ট বিছানায় মাথা পাততে পারলেই ঘুমের দেশে তলিয়ে যাবে। দৃশ্য ভেবেই পায় না যে দৃশ্য কোনোদিন প্লেটে খাবার অবধি বেড়ে খায়নি, সেই মেয়ে আজ এতটা পরিশ্রম করছে জীবিকার তাগিদে। লিফটে উঠে নিচে নামার বাটনে প্রেস করে। ডোরটা ক্লোজ হওয়ার মুহূর্তে কেউ পাদিকে আটকে দিল। দৃশ্য বিস্ময় নিয়ে তাকাতেই কিছুটা থমকে গেল। মাহাদ ফোন চাপতে চাপতে লিফটের ভিতরে প্রবেশ করে। দৃশ্যর ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে। ভয় দৃশ্য লিফটের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ভিতরে প্রবেশ করেই মাহাদ বাটন প্রেস করে আবার ফোনে মনোযোগ দিল। এমন একটা ভাব করছে যেন এখানে সে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিতি নেই। দৃশ্য কাঁধের ব্যাগটা হাতে চাপ দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। এই মানুষটা কেন বারবার তার সামনে এসে তার মনটাকে এলোমেলো করে দেয়? তাকে এভাবে কষ্ট দিয়ে কি সে খুব বেশি আনন্দ পাচ্ছে? লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাতেই দৃশ্য নামার জন্য এগিয়ে আসল। দরজা ওপেন হতেই দৃশ্য বেরিয়ে যেতে নিলে হঠাৎ হাতে টান অনুভব করল। কি হলো সেটা বুঝে ওঠার আগেই দেখল মাহাদ লিফটে হোল্ড বাটনে প্রেস করছে। দৃশ্যর এবার গলা শুকিয়ে আসল। কি করতে চাইছে মাহাদ? মুহূর্তেই তার পুরো শরীর কাঁপতে শুরু করল। মাহাদ হাতের ফোনটা পকেটে রেখে দৃশ্যের দিকে ঘুরে তাকাল। এতক্ষণে দৃশ্যর গলা শুকিয়ে কাঠ। মাহাদ তার দিকে কয়েক কদম এগোতেই দৃশ্য ভয় লিফটের দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে গেল। পারলে সে এই দেয়াল ভেদ করে বেরিয়ে পড়ত। মাহাদ দুই পাশের দেয়ালে হাত রেখে মাঝে দৃশ্যকে বন্দি করে নিল। ভয় দৃশ্যর কলিজা শুকিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যদি আগের মতো হতো তবে নিশ্চয়ই দৃশ্যর এমন লাগত না। তবে তার সামনে দাঁড়ানোর মানুষটি সম্পূর্ণ আলাদা। দৃশ্য ভয় ভয় বলল, প্লিজ সরে দাঁড়ান, আমি বের হব। মাহাদ কিছুটা রুক্ষ স্বরে জবাব দিল, এতদিন তো সরে দাঁড়িয়েছিলাম আর সেই সুযোগে কত কিছু করে বেড়াচ্ছ তা তো দেখতেই পাচ্ছি। দৃশ্যর এবার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। এই মানুষটা কেন যখন তখন তার সাথে এই ধরনের ব্যবহার করছে? কিছুটা রেগে বলল, কি বলতে চান আপনি? ছেলেদের সাথে অবাধে মেলামেশা করছো দেখা যায়? একবার চিন্তা করেছ সেটা তোমার জন্য কতটা ক্ষতিকারক হতে পারে? মৃদুল ছেলেটা তোমাকে কোনো নজরে দেখে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছ। এতটা অবুঝ শিশু তুমি না। আমি যা খুশি তাই করে বেরাবো, তাতে তো আপনার ইন্টারফেয়ার করার কোনো মানে নেই। মাহাদ দৃশ্যর ঘাড়ে হাত রেখে নিজের কাছে নিয়ে আসল আর অন্য হাত দিয়ে দৃশ্যর মুখ চেপে ধরল। দৃশ্য মনে হচ্ছে তার মুখটা বুঝি চ্যাপ্টা হয়ে যাবে। প্রচণ্ড ব্যথা হচ্ছে। মাহাদ রাগী গলায় বলল, মানে আছে নাকি নেই সেটা তোমাকে বোঝাতে গেলে তোমার খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না। কারণ আমার মাথা চটে গেলে একদম মেরে ফেলব তোকে। দৃশ্যর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এতটা রূঢ় ব্যবহার কেন করছে তার সাথে? কি দোষ তার? মুহূর্তেই মাহাদ দৃশ্যকে ছেড়ে লিফট থেকে বেরিয়ে গেল। আর দৃশ্য সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। রাতে মাহাদ বাড়ি ফিরতে দেখতে পেল বাড়ির পরিবেশটা জনসমাগমে ভরপুর। ভিতরে ঢুকেই লিভিং রুমে দেখতে পেল তার দুই মামা ও মামিকে দাদির সাথে বসে থাকতে। পাশের সোফায় বসে আছে দুই মামাতো বোন ও এক মামাতো ভাই। আরমান, আমরিন দুইজন বড় মামার ছেলে মেয়ে। আর আরফা ছোট মামার মেয়ে। আরমান ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে।
আমরিন এবার মাস্টার্স করছে, আরফা অনার্স ফার্স্ট ইয়ারের। মাহাদকে দেখে আমরিন দৌড়ে আসলো পাশে, হাসিমাখা মুখে বলল, মাহাদ ভাইয়া ভালো আছেন? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো আছি, অনেকদিন পর আপনাকে দেখলাম। এই বাসায় আসলে ও আপনার দেখা পাই না, আমি ব্যস্ত থাকি তাই দেখতে পাস না। মামা মামিদের সালাম জানিয়ে আরমানকে বলল, কি খবর আরমান, ইঞ্জিনিয়ারিং কেমন চলছে? জি ভাই, ভালো চলছে। ইন্ডিয়া থেকে কবে আসলে? গতকাল রাতে এসেছি। আর আফরা কেমন আছিস পিচ্চি? জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা তোরা থাক, আমি ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ হব। মাহাদ উপরে চলে যেতেই আমরিন একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। কতটা পরিবর্তন এসে গেছে মাহাদের মাঝে। আগে তাদের দেখলে কত উচ্ছ্বসিত হয়ে গল্পের আসর জমিয়ে দিত, কিন্তু এখন সামান্য কুশলাদি বিনিময়ে ও তার অনিচ্ছা। মানুষটি কি বোঝে না সে কেন বারবার ছুটে আসে এই বাসায়? সেই মেয়েটা কি তার জীবনের সব হয়ে গেল? সেই মেয়ের জন্য মাহাদ জীবন থেকে কত বড় মূল্যবান জিনিস হারিয়েছে সেটা কি ভুলে গেল? প্রায় ঘণ্টাখানেক একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। মাথাটা ঠান্ডা করা জরুরি ছিল। এমনিতেই সে তার নিজের রাগটা আজকাল কন্ট্রোল করতে পারে না, যেখানে সেখানে ক্যাচাল লেগে যায়। তবে আমরিনকে দেখে তার মেজাজ এখন কিছুটা খারাপ হচ্ছে। এই মেয়েটা বারবার কেন বেহায়ার মতো ছুটে আসে তার কাছে? তাকে দেওয়ার মতো তো কিছু নেই। তার জীবনের সবকিছু তো সেই দৃশ্য নামক মানুষটি অদৃশ্য করে দিয়েছে। আজকাল দৃশ্য তাকে দেখলে ভয় পায়। অথচ সেদিন এই মেয়েটা নিজে স্বেচ্ছায় তার কাছে নিজেকে সমর্পণ করতে প্রস্তুত ছিল। সে যদি চাইত তবে দৃশ্য 1 মিনিট সময় নিত না নিজেকে তার কাছে মেলে ধরতে। মাহাদ আবার হারিয়ে যেতে লাগল স্মৃতির পাতায়। রাজশাহীতে যাওয়ার পর 2 দিন অবধি দৃশ্য মাহাদের কল রিসিভ করছে না দেখে ভীষণ মেজাজ গরম হল তার। মেসেজে বেশ কয়েকবার ধমক দেওয়ার পরে কল রিসিভ করে দৃশ্য। কি সমস্যা দৃশ্য, কল রিসিভ করছো না কেন? কি কথা বলবে না? আমি কি কোনো ভুল করেছি দৃশ্য? এবার দৃশ্য মৌনতা কাটিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না তুমি কোনো ভুল করনি। আসলে আমার ভীষণ লজ্জা লাগছিল কথা বলতে। মাহাদ মুচকি হেসে বলল, হ্যাঁ তখন আমার মাথা গরম করে দিয়ে এখন আবার লজ্জা পাওয়া হচ্ছে? প্লিজ এই বিষয়ে কথা না বলি। ওকে পিচ্ছি। তমা বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে ফাহিমের জন্য। এই মানুষটা তাকে খুব বেশি ইগনোর করছে। তমা যে তার জন্য একটা ব্যাকুল হয়ে থাকে সেটা এই ছেলে কোনোদিন বুঝবে না। কিছুক্ষণ পর দেখতে পেল ফাহিম এগিয়ে আসছে। তমা ফাহিমের রাস্তা আটকে দাঁড়িয়ে বলল, আচ্ছা, সারাদিন বাইরে বাইরে এত কি আপনার? সেটা জেনে তুই কি করবি? এখন কি তোকে বলে যেতে হবে? এখন না বললেও পরবর্তীতে ঠিকই বলে যেতে হবে। ফাহিম এক ধমক দিয়ে বলল, ফাইজলামি করিস আমার সাথে? সর সামনে থেকে। ফাহিম ভাই, আমি ভীষণ খুশি হয়েছি আপনি ওই রকির সাথে বন্ধুত্ব শেষ করেছেন বলে। ফাহিম ভ্রু কুঁচকে রুক্ষ গলায় বলল, তোর কি মনে হয় আমি তোর জন্য ওর সাথে বন্ধুত্ব বাদ দিয়েছি? মনে হবে কেন? আমি 100% শিওর আপনি আমার জন্যই তার সাথে বন্ধুত্ব বাদ দিয়েছেন। দেখ, রাস্তায় দাঁড়িয়ে তোর সাথে ফালতু প্যাচাল পারতে পারব না। তমা হাসি হাসি মুখে বলল, তাহলে আপনার বাসায় চলুন। ওই দিনের থাপ্পড় ভুলে গেছি, আরেক গালে দিব? দিতে পারেন, সমস্যা নেই, আমি মাত্র ফেসওয়াশ দিয়ে গাল পরিষ্কার করে এসেছি। ফাহিম বিরক্ত হয়ে তাকে পাশ কাটিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। এই মেয়েটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে।
তার কয়েকদিন পর তমা হঠাৎ দৃশ্যদের বাসায় আসে। দৃশ্য তমাকে দেখে ভীষণ খুশি হয়ে তার গলা জড়িয়ে বলল, ইসস, তমা আপু কতদিন পরে আমাদের বাসায় আসলে? আমি তো ভেবেছি একেবারে আমার ভাবি হয়েই আসার পরিকল্পনা করে রেখেছ। তমা মুচকি হেসে বলল, তোর গুন্ডা বদমাইশ ভাই সেটা বুঝলে তো? আমাকে দেখলেই যেন তোর ভাইয়ের চুলকানি শুরু হয়ে যায়, খালি দূরে দূরে ভাগে। কোনো সমস্যা নেই, তুমি চুলকানি সারিয়ে দিলেই পারো। সেই চেষ্টাই তো কত বছর ধরে করছি ননদিনী। যাই হোক, এখন আসল কথা বল। দৃশ্য কপাল কুঁচকে বলল, কোনো আসল কথা? ঢং করিস না। ওই দিন দেখলাম একটা ছেলের বাইকে তোকে। ছেলেটাকে? দৃশ্য এবার কিছুটা আমতা আমতা করতে লাগলো আর বলল, আপু আসলে নকলে পড়ে বল, এখন ঝটপট বলে ফেলো। তুই ওই ছেলের সাথে রিলেশনশিপে আছিস, তাই না? দৃশ্য মাথা নেড়ে হ্যাঁ জানালো। তমা উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, ছেলেটাকে? কোথায় থাকে? নাম কি? ধীরে বলো তমা আপু। বাসার কেউ জানলে আমার খবর নিয়ে ছাড়বে। সময় হলে সব জানতে পারবে। এভাবেই সময় কেটে যেতে লাগলো আর দেখতে দেখতে এসএসসি পরীক্ষা সামনে চলে আসলো। মাহাদ ও নিজের লেখাপড়া গান নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তবুও সময় করে সে প্রায় দৃশ্যর সাথে দেখা করতে রাজশাহী চলে আসে। পিচ্ছিটাকে বেশি দিন না দেখে কিছুতেই থাকতে পারে না। একদিন দৃশ্য রাত 12টায় মৌকে কল করল। হ্যাঁ দৃশ্য বল। খবরদার আমার সাথে কোনো কথা বলবি না। আমি কি করলাম? তুই জয় ভাইয়ের সাথে প্রেম করছিস অথচ আমাকে জানালি না? আসলে উনি অনেক দিন ধরেই আমাকে প্রপোজ করেছিলেন। আমি তো এতদিন ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি। গতকালকে আমি উনার প্রপোজ অ্যাকসেপ্ট করেছি। কালকে স্কুলে এসে আমি সত্যি সত্যি বলতাম। তুই যে কত বলতি তা আমার জানা হয়ে গেছে। মাহাদ না বললে তো আমি জানতেই পারতাম না। আচ্ছা বোন, মাফ কর, যা কালকে তোরে ট্রিট দিমু। আমার আলাদাভাবে 2 বক্স আইসক্রিম চাই। তুই কত আইসক্রিম খাস বলতো? মাহাদ ভাই প্রতিবার এত আইসক্রিম খাওয়ায়, তবুও তোর আইসক্রিম খাওয়ার স্বাদ মিটে না। না মিটে না। আজ দৃশ্য মনটা ভীষণ ভালো। জয় ভাইয়া আজ তাদের ট্রিট দিয়েছে। আজ বেশ কয়দিন পর মাহাদের সাথে দেখা হয়েছে তার। বাইকে করে বেশ অনেকক্ষণ ঘুরে ফিরে বেরিয়েছে তারা। দিনটা ভীষণ স্পেশাল ছিল। কিছুক্ষণ আগে মাহাদ তার বাসার সামনে এসে তাকে দেখে গেছে। আজ আবার ঢাকায় ফিরতে হবে তাকে। রাতে ফাহিম বাসায় ফিরলে দৃশ্য দেখল তার ভাইয়ের মেজাজ খুব বেশি গরম। তাই দৃশ্য বলল, কি হয়েছে ভাইয়া, তোমার মাথা আজ অনেক বেশি হট মনে হচ্ছে। কথা বলিস না তো। দৃশ্য মন মেজাজ বিগড়ে আছে। সেটা তো তোমার সারা বছরই থাকে, তবে আজ কেন মেজাজ গরম সেটা তো বলবে। ওই বেয়াদবটা আমাদের বাসার গলিতে কি করে সেটাই তো বুঝলাম না। কার কথা বলছো ভাইয়া? আরে আমাদের পাশে এলাকার একটা ছেলে ছিল যার সাথে আমার ক্লাস 10-এ থাকতে ভীষণ মারামারি হয়েছিল। ওই ছেলেটার কথা বলছো যে তোমাকে মেরে হসপিটালে পাঠিয়েছিল? তোমাকে তো পুরো 3 দিনের জন্য হসপিটালে শুয়ে দিয়েছিল। দৃশ্যর কথায় ফাহিম রক্তচোখে দৃশ্যর দিকে তাকালো। এক ধমক দিয়ে বলল, ফাজলামি করিস আমার সাথে? দৃশ্য মুচকি হেসে বলল, ফাজলামি কেন করব? তবে বলতে হবে ওই বার প্রথম তুমি কারো কাছ থেকে মার খেয়ে এসেছিলে। একদম মাথা গরম করবি না। আর ওই ফাজিল মাহাদ আমাদের গলিতে কি করে সেটা জানতে হবে। মাহাদ নামটা শুনে দৃশ্যর বুকটা ধক করে উঠল। ফাহিম ভাইয়া কোনো মাহাদের কথা বলছে?
দৃশ্যর ভীষণ ভয় হতে শুরু করল। দৃশ্য কাপা গলায় জিজ্ঞাসা করল, ভাইয়া কোনো মাহাদ? আরে আমাদের এক্স মেয়র আমজাদ রহমান, ওনার বড় ছেলে। বেয়াদব একটা। আরেকবার যদি আমার এলাকায় দেখি তাহলে পিটিয়ে ওর পিঠের ছাল তুলে ফেলব। এতক্ষণে দৃশ্য হাতটা রীতিমতো কাঁদতে শুরু করল। চোখের সামনে সবকিছু ঝাপসা হচ্ছে। তার মানে মাহাদ সেই ছেলে যার সাথে ভাইয়ার অনেক আগে থেকেই দ্বন্দ্ব। সবকিছু তার কাছে যতটা সহজ মনে হচ্ছিল, এখন সবকিছু ঠিক ততটাই জটিল মনে হচ্ছে। এর জন্যই কি মাহাদ ভাইয়ার কথা শুনে এমন করেছিল? মাহাদ সবকিছু জেনেও তাকে কেন এ বিষয়ে কিছু বলল না? মুহূর্তে সবকিছু ভীষণ বিষাদ লাগল তার কাছে। ভবিষ্যতে ঠিক কত বড় ঝড় তার জন্য অপেক্ষা করছে সেটা দৃশ্য উপলব্ধি করতে পারছে। চলবে।